বিএনপি ইতিমধ্যে অজনপ্রিয় একটি সরকারে পরিণত হয়েছে। দেশে যদি ধর্ষণ হতো সেটারও সমাধান দেওয়া হতো নির্বাচিত সরকার। দেশে যদি কোথাও ছিনতাই, রাহাজানি, চুরি বেড়ে গিয়েছিল একটা সময়, তখনও বলা হয়েছিল নির্বাচিত সরকার। শাহবাগ আটকে আন্দোলন, বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন, এগুলোর ক্ষেত্রেও বলা হয়েছিল নির্বাচিত সরকার আসলে সমস্যার সমাধান হয়ে যাবে। মব কালচার, সেটার ক্ষেত্রেও বলা হয়েছিল নির্বাচিত সরকার। দেশে নির্বাচিত সরকার আসলো, কিন্তু আমরা এই কোনো কিছুরই পরিবর্তন না, বরং আরও সব কিছু বাড়তে দেখছি। আমরা দেখছি মব জাস্টিস বেড়ে গেছে। আমরা দেখছি মাত্র এই মাসেই ধর্ষণের শিকার হয়েছেন 84 জন। এর মধ্যে 6 জন শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এবং প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্সে নির্বাচিত সরকার ভালো করছে। যে খারাপ খারাপ জিনিসগুলো আছে সেগুলোতে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ নির্বাচিত সরকার এখন আস্তে আস্তে আরও উপরের দিকে যাচ্ছে। এবং আমরা দেখেছি আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন বলেছিলেন যে মব বন্ধ করে দিবেন, কিন্তু এখন আমরা আরও মব বাড়তে দেখছি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সরকার দলীয় লোকজনের সেখানে সংশ্লিষ্টতা দেখছি। তো সরকার যে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান, এদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এদেশের মানুষের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ফেল করছে তা না, সরকার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রেও ফেল করেছে। পরিচালনায় ভালো ছিল না। আপনারা যারা এখানে সিনিয়ররা আছেন, যারা বিএনপির আগের আমলগুলো দেখেছেন, তারা হয়তো আরও ভালো বলতে পারবেন। এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে তারা সবসময় খুব বাজে পারফর্ম করে। আমরা দেখেছি যে তারা বলেছিল যে বিদ্যুতের দাম বাড়বে না, কিন্তু বিদ্যুতের দাম 2 বছরের মধ্যে বাড়বে না বলার ঠিক 2 মাস পরে বিদ্যুতের দাম বেড়ে গেছে। এবং বিদ্যুতের দাম বাড়া মানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে চ্যালেঞ্জটা, এটা প্রত্যেক নাগরিককে, আপনাকে, আমাকে ভোগ করতে হবে। কারণ আমাদের তো আয় রোজগার বাড়ে নেই, সাধারণ জনগণের আয় রোজগার বাড়ে নেই, কিন্তু খরচ বেড়ে যাবে। এর বাইরে আমরা গ্যাসের দাম দেখলাম যে 1200 থেকে 1300 টাকা থেকে এখন প্রায় 1900 টাকার কাছাকাছি, অলমোস্ট 50% গ্যাসের দাম বেড়েছে। মানে এটা গত শেখ হাসিনার আমলে 17 বছরে যা বেড়েছিল, 3 মাসে ততটুকু গ্যাসের দাম তারা বাড়াতে সক্ষম হয়েছে। এবং এইটার একটা নেগেটিভ ইফেক্ট পড়বে, কারণ বিদ্যুৎ এবং গ্যাসই তো আমাদের যেই ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা ছোট এবং মাঝারি বিজনেসের মূল এনার্জিটা আসে ওইখান থেকে। তো এটার দাম যখন বাড়বে, স্বাভাবিকভাবে তাদের উৎপাদিত প্রোডাক্টের দামও বেড়ে যাবে এবং এটার প্রভাব আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে পড়বে সামনের দিনে। তো বিএনপির এই যে অ্যাডমিনিস্ট্রেশন, একই সাথে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনায় ব্যর্থতা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যর্থতা, এই সব কিছু মিলিয়ে বিএনপি ইতিমধ্যে অজনপ্রিয় একটি সরকারে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে কোনো একটা জেলায় এমপি অথবা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের সামনে চেয়ারে কেউ নাই। আওয়ামী লীগ যেখানে পৌঁছাইতে আওয়ামী লীগের 17 বছর লেগেছিল, সেখানে বিএনপি 3 মাসে তারা সেখানে পৌঁছে গেছে। আমরা শেষ দেখেছিলাম যে শেখ হাসিনার কয়েকটা উদ্বোধন অনুষ্ঠানে তাদেরও দলীয় নেতাকর্মীরা আসে নাই। তো তাদেরকে আমরা তখন কথা বলতে শুনেছি যে তারা টাকা দিছে, কিন্তু নেতাকর্মী নিয়ে আসে নাই তাদের নেতারা। তো একই অবস্থায় বিএনপি চলে গেছে। তো আমরা একটা জিনিস দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে অনেকে বলে নেপালের সাথে আমাদেরকে তুলনা করে। তো নেপালে যেই পার্টিটা এখন ক্ষমতায় আছে, তারা পার্টি গঠন করেছিল 2022 সালে। তো যখন তাদের গণঅভ্যুত্থান হয়, তখন তাদের এখানে উপজেলা পর্যায়ে বা আমাদের মতো বিভিন্ন ইউনিট পর্যায়ে তাদের কাঠামো ছিল। ফলে যখন গণঅভ্যুত্থানটা হয়, তারা ওই কাঠামোটাকে ধরে নির্বাচনে ভালো ফলাফল করতে পেরেছে। আমাদের তো দল গঠন হয়েছে গণঅভ্যুত্থানের পরে, এবং তারপরেও মাত্র 1 বছরের মধ্যে একটা নির্বাচনে আমরা বাংলাদেশের 3য় রাজনৈতিক শক্তি হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের জায়গাটা নিশ্চিত করতে পেরেছি। এবং সংসদে আমাদের প্রতিনিধিত্ব এবং ভোটের দিক থেকেও আমরা 3য় রাজনৈতিক দল এখন। তো আমরা এখন আমাদের একটা স্ট্রাকচার আছে সামনে। এটা অবশ্যম্ভাবী, এটার জন্য আপনার আমার খুব বেশি কিছু করা লাগবে না। যে বিএনপি সরকার, তারা যদি অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাটলিস্ট বাংলাদেশের ইকোনমিক সেক্টরটাকে ধরে রাখতে পারতো, তাহলে হয়তো আমি তাদের ব্যাপারে আশাবাদী হতে পারতাম যে তারা তাদের মেয়াদটা শেষ করতে পারবে। কিন্তু যেভাবে ফল করতেছে, তাদের বেশি দিন সময় নাই, এবং সেটার জন্য আপনার আমাকে খুব বেশি কিছু করতে হবে না।